বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে একটা বিশ্লেষণকে সামনে রেখে চলুন আজ এই বিষয়টাই একটু তলিয়ে দেখা যাক বোঝার চেষ্টা করা যাক তাদের আজকের এই অবস্থানের পেছনে কারণগুলো ঠিক কি কি। তো যে বিশ্লেষণটা নিয়ে আমরা কথা বলছি সেটা শুরুতেই কিন্তু একটা বড়সড় প্রশ্ন তোলা হয়েছে, কোন ভুলে বিএনপি আজকে হারু পার্টি? পুরো বিষয়টার গভীরে যেতে হলে এই প্রশ্নের উত্তর খোঁজাটা আসলেই জরুরি। চলুন তাহলে শুরু করা যাক একেবারে প্রথম থেকে। একসময় যে দলকে রাজনীতির মাঠে প্রায় অজেয় ভাবা হতো, তাদের আজকের অবস্থানকে কেন একজন সাধারণ প্রতিযোগী হিসেবে দেখা হচ্ছে? এই পতনটা আসলে কিভাবে হলো? বিশ্লেষণটাতে যেটা বলা হচ্ছে তা হল একসময় বিএনপিকে ভাবা হতো রাজনীতির এক অপরাজেয় চ্যাম্পিয়ন, কিন্তু এখন ছবিটা এতটাই পাল্টে গেছে যে প্রশ্ন উঠছে দলটা কি এখন দ্বিতীয় বিভাগের দলে পরিণত হলো? এই যে ধারণার একটা বিশাল পরিবর্তন, এটাই হয়তো তাদের বর্তমান সংকটের একটা বড় ইঙ্গিত। কিন্তু সওয়াল হচ্ছে, একটা দলের অবস্থানে এত বড় পরিবর্তন কেন হয়? এর উত্তর খুঁজতে গেলে আমাদের একদম মূলে যেতে হবে, মানে দলটার আদর্শের দিকে তাকাতে হবে। কারণ একটা দলের ভিত কতটা শক্ত সেটা তো তার আদর্শের ওপরেই নির্ভর করে, তাই না? আর ঠিক এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে। এই বিশ্লেষণ অনুযায়ী বিএনপির আসল আদর্শটা ঠিক কী? প্রশ্নটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এর ভেতরে কিন্তু একটা গভীর দ্বন্দ্বের ইঙ্গিত লুকিয়ে আছে। এই বিশ্লেষণটা বলছে বিএনপি যেন দুটো আলাদা নৌকায় পা দিয়ে চলছে। একদিকে তাদের মূল ভিত্তি হল বাংলাদেশি জাতীয়তাবাদ, মানে বাংলাদেশের পরিচয়টাই আসল। আবার অন্যদিকে তাদের রাজনীতিতে একটা ইসলামিক প্রজাতন্ত্রের কাঠামোর ধারণাও বেশ জোরালো। এই দুই বিপরীতমুখী আদর্শের টানাপোড়েনই দলটিকে সংকটে ফেলেছে বলে ইঙ্গিত দেয়া হচ্ছে। এই যে দুটো আলাদা আদর্শের কথা বললাম, এটা কিন্তু আরও পরিষ্কার বোঝা যায় তাদের কিছু স্লোগান আর কথাবার্তায়। একদিকে যেমন বাংলাদেশি জাতীয়তাবাদ বা বাংলাদেশ জিন্দাবাদের মতো কথা শোনা যায়, ঠিক তেমনি আবার ইসলামিক কাঠামো বা ইসলামের দৃষ্টিকোণের মতো বিষয়গুলো আলোচনায় চলে আসে। আচ্ছা, একটা দলের আদর্শ যদি এরকম ধোঁয়াটে থাকে, তাহলে বিরোধী দল হিসেবে তাদের ভূমিকাটা কেমন হবে? স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে। আর বিশ্লেষণটার পরের অংশটা ঠিক এই ব্যাপারটাই তুলে ধরেছে, যেখানে তাদের কাজকর্ম নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে। বিশ্লেষণটাতে বলা হচ্ছে, বিএনপির প্রধান রাজনৈতিক পরিচয় এখন হয়ে দাঁড়িয়েছে শুধুই একজন রাজনৈতিক সমালোচকের। মানে তাদের মূল কাজটাই যেন এখন শুধু সরকারের প্রত্যেকটা কাজের সমালোচনা করা। কিন্তু প্রশ্ন হল, শুধু সমালোচনা করে গেলেই কি একটা বিরোধী দলের দায়িত্ব শেষ হয়ে যায়? এই ভূমিকাটা আসলে কতটা কাজের? বিশ্লেষণটি কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে এর কার্যকারিতা নিয়ে অনেক বড় প্রশ্ন আছে। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তাদের রাজনৈতিক কাজটা হয়ে গেছে শুধু সরকারের কাজের প্রতিক্রিয়া দেওয়া বা সমালোচনা করা। কিন্তু উৎসের মতে সেই সমালোচনা প্রায়ই অগোছালো আর অকার্যকর, যা তাদের অবস্থানকে দিন দিন আরও দুর্বল করে ফেলছে। এই সব তো গেল, কিন্তু এর পাশাপাশি বিশ্লেষণটা আরও একটা ইন্টারেস্টিং দিকে আঙুল তুলেছে, যেটা বারবার ঘুরে ফিরে এসেছে। আর সেটা হলো বিদেশি প্রভাবের বিষয়টা। এই যে বিদেশি প্রভাবের কথা, এটা কিন্তু পুরো বিশ্লেষণটাতেই বেশ গুরুত্ব পেয়েছে। বলা হচ্ছে যে বাইরের দেশের ধারণা বা নীতি দিয়ে প্রভাবিত হওয়াটা দলের রাজনৈতিক পথ চলাকে আরও জটিল করে তুলেছে। তো এই বিদেশি প্রভাবের ব্যাপারটা ঠিক কোথায় কোথায় দেখা যাচ্ছে? যেমন ধরুন, বলা হচ্ছে বিদেশি ধারণার কথা, বিদেশি ভাষণ, এমনকি বিদেশি নীতির মতো শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এ থেকে বোঝা যায় দলের নিজস্ব পথটা বাইরের প্রভাবে কতটা প্রভাবিত তা নিয়ে একটা প্রশ্ন তোলা হচ্ছে। আচ্ছা, তাহলে এতক্ষণ ধরে যে আলোচনাটা হলো তার সারমর্মটা কি দাঁড়ালো? চলুন এক নজরে পুরো বিষয়টাকে গুছিয়ে নেওয়া যাক। তাহলে বিএনপির পতনের একটা পরিষ্কার চিত্র পাওয়া যাবে। তাহলে পুরো যুক্তির ধারাটা যদি আমরা দেখি, শুরুটা হচ্ছে তাদের আদর্শের ভেতরকার অস্পষ্টতা দিয়ে। আর সেই অস্পষ্টতার কারণেই বিরোধী দল হিসেবে তাদের ভূমিকাটা ঠিকঠাক কাজ করছে না। আর এই দুটোর ফলই হলো তাদের আজকের এই দুর্বল এবং বিতর্কিত রাজনৈতিক অবস্থান। তো সব মিলিয়ে এই পুরো বিশ্লেষণটার শেষে একটা খুব মৌলিক প্রশ্ন আমাদের সামনে চলে আসে। কোনো পরিষ্কার আর একমুখী আদর্শিক ভিত্তি ছাড়া একটা রাজনৈতিক দল কি আসলেই লম্বা সময় ধরে টিকে থাকতে বা সফল হতে পারে? উত্তরটা হয়তো সময় বলে দেবে।